8 জুলাই 1853 জাপানের এডো উপসাগর, যা বর্তমানে পরিচিত টোকিও বে নামে। শান্ত বিকেলে স্থানীয় জেলেরা যখন তাদের দৈনন্দিন কাজ সারছিল, তখন দিগন্তে দেখা গেল 4টি বিশাল কালো জাহাজ। কুচকুচে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে জাহাজগুলো ধীরে ধীরে উপসাগরে প্রবেশ করছিল। জাপানিদের ছোট ছোট কাঠের নৌকার পাশে এই দানবীয় জাহাজগুলোকে লাগছিল যেন অন্য কোনো জগৎ থেকে আসা অশুভ শক্তির মতো। এগুলো ছিল আমেরিকান নৌবাহিনীর কমোডোর ম্যাথিউ পেরির ব্ল্যাক শিপস বা কালো জাহাজের বহর। এই জাহাজগুলো কোনো যুদ্ধের জন্য আসেনি, কিন্তু তাদের আগমন ছিল যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর এক সতর্কবার্তা। তারা নিয়ে এসেছিল মার্কিন প্রেসিডেন্টের এক চিঠি, যেখানে জাপানকে তার 220 বছরের বিচ্ছিন্নতা নীতি বা সাকুকু ভেঙে বিশ্বের জন্য তার দরজা খুলে দেওয়ার দাবি জানানো হয়েছিল। আর বন্দুকের নলের মুখে জাপানকে সেই দাবি মেনেও নিতে হয়েছিল। এই ঘটনাটি ছিল জাপানের জন্য এক চরম অপমান এবং জাতীয় সংকট, কিন্তু এই অপমানই হয়ে উঠল এক অবিশ্বাস্য রূপান্তরের অনুঘটক। যে জাপান ছিল তলোয়ারধারী সামুরাই এবং সামন্ত প্রভুদের এক বিচ্ছিন্ন দেশ, সে জাপানি মাত্র 50 বছরের মধ্যে এক অপ্রতিরোধ্য সামরিক ও শিল্প শক্তিতে পরিণত হল। তারা শুধু পশ্চিমা শক্তির উপনিবেশ হওয়া থেকেই নিজেদেরকে বাঁচায়নি, বরং নিজেরাই এক ফর্মিডেবল বা অপরাজেয় সাম্রাজ্য গড়ে তুলেছিল, যা চীন, রাশিয়া এবং শেষ পর্যন্ত পশ্চিমা বিশ্বকেও চ্যালেঞ্জ জানিয়েছিল। কিভাবে ঘটল এই অবিশ্বাস্য রূপান্তর? কিভাবে একটি বিচ্ছিন্ন সামন্ততান্ত্রিক দেশ বিশ্বের অন্যতম প্রধান সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হল? কোন জাদু বলে সামুরাইদের তলোয়ারের জায়গা নিল আধুনিক যুদ্ধ জাহাজ ও কামান? আর কিভাবে জাপান এশিয়ার প্রথম এবং একমাত্র ঔপনিবেশিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1603 সালে তোকুগাওয়া ইয়েয়াসু নামে এক শক্তিশালী সামন্ত প্রভু বা দাইমিও জাপানের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে তোকুগাওয়া শোগুনতন্ত্র প্রতিষ্ঠা করেন। শোগুন ছিলেন দেশের সর্বোচ্চ সামরিক শাসক এবং সম্রাট ছিলেন কিয়োটোতে এক নামমাত্র আলংকারিক প্রধান। তোকুগাওয়া শোগুনরা জাপানের স্থিতিশীলতা নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। তারা দুটি বিষয়কে তাদের শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখতেন: এক, অভ্যন্তরীণভাবে শক্তিশালী দাইমিওদের বিদ্রোহ, এবং দুই, বাইরে থেকে ইউরোপীয়দের আগমন, বিশেষ করে খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার। তাদের ভয় ছিল যে খ্রিস্ট ধর্ম জাপানিদের আনুগত্য সম্রাটের পরিবর্তে পোপের দিকে ঘুরিয়ে দেবে এবং ইউরোপীয় ব্যবসায়ীরা দাইমিওদেরকে অস্ত্র সরবরাহ করে শোগুনের বিরুদ্ধে উস্কে দেবে। এই হুমকি মোকাবেলা করার জন্য 1630-এর দশকে শোগুনতন্ত্র এক কঠোর বিচ্ছিন্নতার নীতি গ্রহণ করে, যা ইতিহাসে সাকুকু বা শেকলবদ্ধ দেশ নামে পরিচিত। এই নীতির অধীনে সকল জাপানিদের জন্য দেশ ত্যাগ নিষিদ্ধ করা হয়। কেউ দেশ ছাড়ার চেষ্টা করলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। বিদেশি, বিশেষ করে ইউরোপীয়দের জন্য জাপানি প্রবেশ প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। শুধুমাত্র নাগাসাকি বন্দরের দেজিমা নামে একটি কৃত্রিম দ্বীপে ওলন্দাজ বা ডাচ এবং চীনা বণিকদের অত্যন্ত সীমিত আকারে বাণিজ্য করার অনুমতি ছিল। এদিকে খ্রিস্ট ধর্মকে নির্মমভাবে দমন করা হয় এবং জাপানি খ্রিস্টানদের উপর চালানো হয় ভয়াবহ অত্যাচার। এমনকি বড় আকারের সমুদ্রগামী জাহাজ নির্মাণও নিষিদ্ধ করা হয়, যাতে জাপানিরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে না পারে। এই সাকুকু নীতি বজায় ছিল প্রায় 220 বছর। এর ফলে জাপান এক ধরনের টাইম ক্যাপসুলের মধ্যে আটকা পড়ে যায়। একদিকে এটি দেশে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছিল এবং এক স্বতন্ত্র জাপানি সংস্কৃতি, যেমন কাবুকি থিয়েটার এবং উকিওই চিত্রকলা ইত্যাদির বিকাশের সুযোগ করে দিয়েছিল। কিন্তু অন্যদিকে এই বিচ্ছিন্নতা জাপানকে বিশ্বের বাকি অংশ থেকে, বিশেষ করে ইউরোপের শিল্প বিপ্লব এবং বৈজ্ঞানিক অগ্রগতি থেকে সম্পূর্ণ পিছিয়ে রেখেছিল। যখন ইউরোপে বাষ্পীয় ইঞ্জিন, রেলপথ এবং আধুনিক অস্ত্রশস্ত্রের বিকাশ ঘটছিল, জাপান তখনও তলোয়ার, তীর ধনুক এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় বন্দী হয়েছিল। আবার জাপানের এই সমাজ ব্যবস্থাটিও ছিল অত্যন্ত কঠোর এবং বহুস্তরে বিভক্ত। শীর্ষে ছিলেন শোগুন ও তার সামন্ত প্রভু বা দাইমিওরা। তাদের নিচে ছিল যোদ্ধা শ্রেণী বা সামুরাই, যারা ছিল অভিজাত শ্রেণীর, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সামরিক গুরুত্ব হারিয়ে যাচ্ছিল। এরপর ছিল কৃষক,
কারিগর এবং একেবারে নিচে ছিল বণিক শ্রেণী। যদিও বণিকরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছিল, তবে সামাজিকভাবে তারা ছিল সবচেয়ে নিচু স্তরের। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই স্থিতিশীল কিন্তু স্থবির ব্যবস্থায় ফাটল ধরতে শুরু করে। অর্থনৈতিক সংকট, ঘন ঘন দুর্ভিক্ষ এবং সামুরাইদের মধ্যে বাড়তে থাকে অসন্তোষ। অনেকেই শোগুনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং সম্রাটের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে। ঠিক এমনই এক অভ্যন্তরীণ টালমাটাল মুহূর্তে কমোডোর পেরির কালো জাহাজগুলো এসে কড়া নাড়ে জাপানের দরজায়, যা এই ঘুমন্ত আগ্নেয়গিরিতে ঘটায় চূড়ান্ত বিস্ফোরণ। 1853 সালে কমোডোর পেরির আগমন জাপানের জন্য ছিল এক বজ্রপাতের মতো। আমেরিকানদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, তারা জাপানের সাথে বাণিজ্য করতে চেয়েছিল। প্রশান্ত মহাসাগরে তাদের তিমি শিকারী জাহাজগুলোর জন্য বন্দর ব্যবহার করতে চেয়েছিল এবং জাহাজ ডুবিতে বেঁচে যাওয়া আমেরিকান নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল। পেরির জাহাজগুলো ছিল জাপানিদের কাছে এক প্রযুক্তিগত বিস্ময় এবং আতঙ্ক। বাষ্পের শক্তিতে চালিত এই জাহাজগুলো বাতাস ছাড়াই চলতে পারত এবং তাদের উন্নত প্যাকসান কামানগুলো ছিল এডো উপসাগরের উপকূলে থাকা জাপানিদের সেকেলে কামানের চেয়ে বহুগুণে শক্তিশালী। শোগুনরা বুঝতে পেরেছিল যে সামরিক প্রতিরোধ করার চেষ্টা করা হবে আত্মহত্যার শামিল। পেরিকে পরের বছর ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে বিদায় করা হয়। এই এক বছরের শোগুনতন্ত্রের অভ্যন্তরে শুরু হয় তীব্র বিতর্ক। একদল কট্টরপন্থী জয়ী বা বর্বরদের বিতাড়িত করো নীতির পক্ষে ছিল, অন্যদিকে আরেক দল বাস্তববাদী বুঝতে পারছিল যে দরজা খোলা ছাড়া আর কোনো উপায় নেই। 1854 সালে পেরি আরও বড় এবং শক্তিশালী নৌবহর নিয়ে ফিরে আসেন। এবার চাপের মুখে তোকুগাও শোগুনতন্ত্র কানাগাওয়া চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই চুক্তির মাধ্যমে শিমোদা এবং হাকুদাতে দুটি বন্দর আমেরিকান জাহাজগুলোর জন্য খুলে দেয়া হয় এবং আমেরিকান নাবিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়। এই চুক্তিটি ছিল একটি সিরিজের শুরু মাত্র। পরবর্তী কয়েক বছরের মধ্যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং হল্যান্ডের সাথে জাপান আরও অনেকগুলো চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়, যা আনসেই চুক্তি নামে পরিচিত। এই চুক্তিগুলো ছিল অত্যন্ত অসম এবং জাপানের জন্য অপমানজনক। এই চুক্তি অনুযায়ী জাপানে অবস্থানরত কোনো বিদেশি অপরাধ করলে তার বিচার জাপানি আইনে হতো না, বরং হতো তার নিজ দেশের কনসুলার আদালতে। এটি ছিল জাপানের সার্বভৌমত্বের উপর এক নগ্ন হস্তক্ষেপ। এছাড়া জাপান তার নিজস্ব আমদানি শুল্ক নির্ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে। পশ্চিমা দেশগুলো অত্যন্ত কম শুল্কে তাদের পণ্য জাপানের বাজারে প্রবেশ করানোর অধিকার লাভ করে, যা জাপানের স্থানীয় অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই অসম চুক্তিগুলো জাপানের জনগণকে বুঝিয়ে দেয় যে তাদের দেশ কতটা দুর্বল এবং বহিঃশক্তির কাছে কতটা অসহায়। শোগুনতন্ত্র, যারা দেশকে বিদেশিদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, তাদের প্রতি জনগণের ঘৃণা ও অবিশ্বাস চরমে ওঠে। সৈন্য জয় বা সম্রাটকে সম্মান করো, বর্বরদের বিতাড়িত করো, এই স্লোগানটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় দুটি শক্তিশালী সামন্ত রাজ্য সাতসুমা এবং চোশু শোগুনের বিরুদ্ধে একজোট হতে শুরু করে। তারা বুঝতে পেরেছিল যে বর্বরদের বিতাড়িত করতে হলে আগে বর্বরদের প্রযুক্তি এবং কৌশল আয়ত্ত করতে হবে, আর এর জন্য প্রয়োজন শোগুনতন্ত্রের পতন এবং একটি নতুন শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করা। কালো জাহাজের আগমন এবং অসম চুক্তি স্বাক্ষরের ঘটনা তোকুগাওয়া শোগুনতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হওয়ায় শোগুনের বিরুদ্ধে অসন্তোষ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই অসন্তোষের কেন্দ্রবিন্দুতে ছিল দুটি শক্তিশালী পশ্চিমাঞ্চলীয় ডোমেন বা সামন্ত রাজ্য চোশু এবং সাতসুমা। আগে থেকেই তোকুগাওয়াদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না এবং এই সংকটকে তারা ক্ষমতা দখলের একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখে। তাদের স্লোগান ছিল সম্রাটকে সম্মান করো, বর্বরদের বিতাড়িত করো। এই স্লোগানের দুটি অংশ ছিল। প্রথম অংশটি সম্রাটকে সম্মান করো ছিল শোগুনকে ক্ষমতাচ্যুত করে জাপানের প্রতীকী শাসক সম্রাটকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনার একটি আহ্বান। দ্বিতীয় অংশটি বর্বরদের বিতাড়িত করো ছিল জাপান থেকে পশ্চিমা প্রভাব দূর করার একটি জাতীয়তাবাদী ডাক। প্রাথমিকভাবে চোশু এবং সাতসুমা আলাদাভাবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে। 1863 সালে চোশু শিমোনোসেকি প্রণালীতে বিদেশি জাহাজের উপর আক্রমণ চালায় এবং এর প্রতিক্রিয়ায় পশ্চিমা নৌবহর তাদের উপকূলীয় দুর্গগুলোকে ধ্বংস করে দেয়।
একইভাবে 1863 সালে সাতসুমায় একজন ব্রিটিশ নাগরিককে হত্যার ঘটনায় ব্রিটিশ নৌবাহিনী রাজধানী কাগুশিমার উপর বোমাবর্ষণ করে। এই পরাজয়গুলো ছিল বেদনাদায়ক কিন্তু শিক্ষণীয়। তারা বুঝতে পারে যে শুধুমাত্র তলোয়ার আর সামুরাই কৌশল দিয়ে পশ্চিমা সামরিক প্রযুক্তিকে মোকাবেলা করা অসম্ভব। বর্বরদের বিতাড়িত করার জন্য আগে তাদের মতোই শক্তিশালী হতে হবে। এর পরপরই চোশু এবং সাতসুমা তাদের পুরনো শত্রুতা ভুলে 1866 সালে এক গোপন জোট তৈরি করে। তাদের নতুন লক্ষ্য নির্ধারিত হয় প্রথমে শোগুনতন্ত্রের পতন ঘটানো এবং তারপর সম্রাটের নামে একটি আধুনিক রাষ্ট্র গঠন করা এবং পশ্চিমা প্রযুক্তি ও জ্ঞান আহরণের মাধ্যমে জাপানকে শক্তিশালী করা। 1866 সালের নভেম্বরে এই জোটের চাপের মুখে সর্বশেষ তোকুগাওয়া শোগুন তোকুগাওয়া ইয়োশিনোবু আনুষ্ঠানিকভাবে তার ক্ষমতা 15 বছর বয়সী সম্রাট মুৎসুহিতোর হাতে ফিরিয়ে দেন, যিনি পরবর্তীতে পরিচিত হন মেইজি নামে। এই ঘটনাটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু তোকুগাওয়াদের কট্টর সমর্থকরা এটি মেনে নিতে পারেনি। এর ফলে 1868 থেকে 1869 সাল পর্যন্ত বসিন যুদ্ধ নামে একটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে শোগুন বিরোধীরা সহজেই শোগুনের অনুগত সামুরাই বাহিনীকে পরাজিত করে। 1868 সালের 3রা জানুয়ারি সম্রাট মেইজি আনুষ্ঠানিকভাবে তার শাসন পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘটনাটি ইতিহাসে মেইজি রিস্টোরেশন নামে পরিচিত। এটি কোনো সাধারণ ক্ষমতা হস্তান্তর ছিল না, এটি ছিল এক বিপ্লবের ডাক। এর নেতৃত্বে ছিলেন মূলত চোশু এবং সাতসুমা থেকে আসা একদল তরুণ, উচ্চাভিলাষী এবং বাস্তববাদী সামুরাই, যারা মেইজি অলিগার্ক নামে পরিচিত হন। ইওয়াকোরা তোমোমি, ওকুবো তোশিমিচি এবং কিডো তাকাওশির মতো নেতারা বুঝতে পেরেছিলেন যে জাপানের টিকে থাকার একমাত্র উপায় হল দ্রুত এবং আমূল পরিবর্তন। তাদের মূল মন্ত্র হয়ে ওঠে ফুকোকো কিহুই বা দেশকে সমৃদ্ধ করো, সামরিক বাহিনীকে শক্তিশালী করো। এই একটি নীতিকে কেন্দ্র করেই পরবর্তী কয়েক দশকে জাপান এক অবিশ্বাস্য রূপান্তরের মধ্য দিয়ে যায়, যা বিশ্ব ইতিহাসে প্রায় নজিরবিহীন। মেইজি পুনরুদ্ধার ছিল সেই রূপান্তরের সূচনা, যা জাপানকে বিচ্ছিন্নতার অন্ধকার থেকে বের করে এনে আধুনিক বিশ্বের মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিল। মেইজি পুনরুদ্ধার ছিল জাপানের আধুনিকায়নের আনুষ্ঠানিক সূচনা মাত্র। আসল কাজ ছিল একটি সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক সমাজকে মাত্র কয়েক দশকের মধ্যে একটি শিল্পোন্নত সামরিক শক্তিতে রূপান্তরিত করা। মেইজি অলিগার্করা এই অসম্ভব কাজটি করেছিলেন এক অবিশ্বাস্য গতি এবং দক্ষতার সাথে। তাদের সংস্কার ছিল ব্যাপক এবং সমাজের প্রতিটি স্তরে তা ছড়িয়ে পড়েছিল। প্রথম এবং সবচেয়ে বৈপ্লবিক পদক্ষেপ ছিল সামন্ততান্ত্রিক কাঠামোর বিলুপ্তি। 1871 সালে দাইমিয়োদের শাসিত প্রায় 300টি ডোমেন বা হানকে বিলুপ্ত করে দিয়ে তার পরিবর্তে একটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত প্রিফেকচার বা প্রদেশ ব্যবস্থা চালু করা হয়। দাইমিয়োদেরকে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার বিনিময়ে সরকারি বন্ড এবং পদবি দেয়া হয়। এর মাধ্যমে জাপানে প্রথমবারের মতো একটি সত্যিকারের কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরপর আঘাত আনা হয় কঠোর সামাজিক স্তরবিন্যাসের উপর। সামুরাই শ্রেণীর বিশেষ সুযোগ সুবিধা, যেমন জনসমক্ষে তলোয়ার বহন করার অধিকার এবং রাষ্ট্র থেকে বৃত্তি পাওয়ার প্রথা বাতিল করা হয়। এটি সামুরাইদের জন্য ছিল এক বিরাট আঘাত, যা পরবর্তীতে বেশ কয়েকটি বিদ্রোহেরও জন্ম দেয়, যেমন 1877 সালের সাতসুমা বিদ্রোহ। কিন্তু নতুন সরকার কঠোর হাতে তা দমন করে। সকল জাপানিকে আইনের চোখে সমান ঘোষণা করা হয় এবং দেয়া হয় পেশা নির্বাচনের স্বাধীনতা। এদিকে ফুকোকো কিউহেই নীতির কিউহেই বা শক্তিশালী সামরিক বাহিনী অংশটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1873 সালে একটি সার্বজনীন বাধ্যতামূলক সামরিক আইন চালু করা হয়, যার অধীনে নির্দিষ্ট বয়সের সকল পুরুষকে সেনাবাহিনীতে যোগদান করতে হতো। সরকার প্রুশিয়ান বা জার্মান মডেলের উপর ভিত্তি করে একটি আধুনিক সেনাবাহিনী এবং ব্রিটিশ রয়্যাল নেভির আদলে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলে। পশ্চিমা প্রশিক্ষকদের নিয়ে আসা হয়, জাপানি অফিসারদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় এবং দেশে অস্ত্র ও যুদ্ধ জাহাজ তৈরির জন্য আধুনিক কারখানা স্থাপন করা হয়। এদিকে ইওয়াকোরা তোমোমির নেতৃত্বে জাপানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি বিশাল প্রতিনিধি দল যায় আমেরিকা এবং ইউরোপ সফরে। তাদের উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, অসম চুক্তিগুলো পুনর্বিবেচনার চেষ্টা করা, যদিও তা সফল হয়নি, এবং দ্বিতীয়ত, পশ্চিমা প্রযুক্তি, শিল্প এবং শাসন ব্যবস্থার সেরা দিকগুলো পর্যবেক্ষণ করা ও শেখা।
তারা কারখানা, ব্যাংক, স্কুল এবং পার্লামেন্ট পরিদর্শন করে নোট নিয়ে ফিরে আসেন, যা জাপানের আধুনিকায়নের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করেছিল। এরপর সরকার নিজেই মডেল ফ্যাক্টরি যেমন টেক্সটাইল মিল, সিমেন্ট কারখানা এবং কাঁচের কারখানা স্থাপন করে। এই কারখানাগুলো পরে মিৎসুই এবং মিৎসুবিশির মতো ব্যক্তিগত কোম্পানির কাছে সস্তায় বিক্রি করে দেওয়া হয়, যা জাইবাৎসু বা বিশাল শিল্পগোষ্ঠীর উত্থান ঘটায়। এছাড়া দেশজুড়ে রেলপথ, টেলিগ্রাফ লাইন এবং একটি আধুনিক ডাক ব্যবস্থা গড়ে তোলা হয়। 1872 সালে টোকিও এবং ইয়োকোহামার মধ্যে চালু হয় জাপানের প্রথম রেলপথ। মেইজি নেতারা বুঝতে পেরেছিলেন যে আধুনিকায়নের জন্য একটি শিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। 1872 সালে একটি ফরাসি মডেলের উপর ভিত্তি করে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। পশ্চিমা বিজ্ঞান, গণিত এবং ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়। হাজার হাজার পশ্চিমা বই জাপানি ভাষায় অনুদিত হতে শুরু করে। একই সাথে সম্রাটের প্রতি আনুগত্য এবং জাতীয়তাবাদের আদর্শ বা কোকুতাই শিক্ষার্থীদের মনে এমনভাবে গেঁথে দেওয়া হয় যাতে পশ্চিমা জ্ঞান আহরণের পাশাপাশি অটুট থাকে জাপানি পরিচয়। এদিকে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য জাপান একটি আধুনিক সংবিধান এবং সরকার ব্যবস্থা তৈরির কাজ শুরু করে। জার্মান মডেলের উপর ভিত্তি করে 1889 সালে মেইজি সংবিধান ঘোষণা করা হয়। প্রতিষ্ঠা করা হয় সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে সম্রাটের হাতে ছিল সর্বোচ্চ ক্ষমতা, যদিও বাস্তবে ক্ষমতা ছিল অলিগার্কদের হাতেই। একটি নির্বাচিত সংসদ বা ডায়েট তৈরি করা হয়, কিন্তু ভোটাধিকার সীমাবদ্ধ ছিল শুধুমাত্র উচ্চ কর প্রদানকারী পুরুষদের মধ্যেই। এই সমস্ত সংস্কারের মধ্য দিয়ে জাপান মাত্র 30 বছরের মধ্যে এমন এক রূপান্তর ঘটায় যা ইউরোপে ঘটতে প্রায় 1 শতাব্দী সময় লেগেছিল। 19বিংশ শতাব্দীর শেষে জাপান শুধু একটি আধুনিক শিল্পোন্নত দেশই ছিল না, বরং এশিয়ার বুকে এক নতুন এবং উচ্চাভিলাষী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। মেইজি পুনরুদ্ধারের মাধ্যমে অর্জিত শিল্প এবং সামরিক শক্তিকে জাপান শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করে সন্তুষ্ট ছিল না। মেইজি অলিগার্করা পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মডেলকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছিল এবং এই সিদ্ধান্তে এসেছিল যে একটি আধুনিক মহান শক্তি হওয়ার জন্য উপনিবেশ এবং প্রভাব বলয় না থাকলেই নয়। তাদের কাছে সাম্রাজ্যবাদ ছিল দুর্বলতা থেকে সুরক্ষার চূড়ান্ত গ্যারান্টি এবং আন্তর্জাতিক মর্যাদার প্রতীক। তাদের এই সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা পূরণের প্রথম লক্ষ্যবস্তু হয় প্রতিবেশী কোরিয়া এবং বিশাল কিন্তু ক্ষয়িষ্ণু চীন। কোরিয়া ঐতিহাসিকভাবে চীনের একটি করদ রাজ্য বা ক্লায়েন্ট স্টেট ছিল, কিন্তু ভৌগোলিকভাবে এটি জাপানের একেবারে কাছে অবস্থিত। জাপান কোনোভাবেই চাইছিল না যে কোরিয়া অন্য কোনো শক্তিশালী দেশ, বিশেষ করে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাক। 1894 সালে কোরিয়াতে একটি অভ্যন্তরীণ সংকট, দোংহা কৃষক বিদ্রোহ দমন করার জন্য কেন্দ্রীয় সরকার চীনের কাছে সৈন্য পাঠাতে অনুরোধ করে। চীন সৈন্য পাঠালে জাপানও একটি চুক্তি অনুযায়ী তার সৈন্য পাঠায় এবং কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। শেষ পর্যন্ত 1894 সালের আগস্ট মাসে জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল যে বিশাল চীনের সামনে ক্ষুদ্র জাপান কোনো পাত্তাই পাবে না, কিন্তু ফলাফল ছিল ঠিক তার উল্টো। জাপানের আধুনিক জার্মান প্রশিক্ষিত সেনাবাহিনী এবং ব্রিটিশ মডেলের নৌবাহিনী চীনের দুর্নীতিগ্রস্ত এবং সেকেলে বাহিনীকে স্থল ও সমুদ্রে সম্পূর্ণরূপে পরাস্ত করে। পিচ সাগরের যুদ্ধ এবং ওয়েই হাইওয়ের মতো নৌযুদ্ধে জাপানি নৌবাহিনী চীনের নৌবহরকে প্রায় ধ্বংস করে দেয়। 1895 সালের এপ্রিলে স্বাক্ষরিত শিমোনোসেকির চুক্তি ছিল জাপানের জন্য এক বিরাট বিজয়। এই চুক্তি অনুযায়ী চীন কোরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, যা কার্যত কোরিয়াকে জাপানি প্রভাবের জন্য উন্মুক্ত করে দেয়। তাইওয়ান, পিংহু দ্বীপপুঞ্জ এবং লিয়াওডং উপদ্বীপ জাপানকে ছেড়ে দিতে বাধ্য হয় চীন। এছাড়াও চীনকে একটি বিশাল অঙ্কের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হয় এবং জাপানের জন্য আরও কয়েকটি বাণিজ্য বন্দর খুলে দিতে হয়। এই বিজয় জাপানকে প্রথমবারের মতো একটি ঔপনিবেশিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে এবং পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দেয় যে এশিয়ার বুকে এক নতুন শক্তির উদয় হয়েছে। কিন্তু এই বিজয়ের আনন্দ জাপানের জন্য বেশি দিন স্থায়ী হয়নি। রাশিয়া, ফ্রান্স এবং জার্মানি এই তিনটি পশ্চিমা শক্তি ট্রিপল ইন্টারভেনশনের মাধ্যমে জাপানকে চাপ প্রয়োগ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লিয়াওডং উপদ্বীপ চীনের কাছে ফিরিয়ে দিতে বাধ্য করে, কারণ রাশিয়া নিজেই এই অঞ্চলের উপর নজর রেখেছিল। এই ঘটনাটি জাপানের জন্য ছিল এক চরম অপমান।
তারা বুঝতে পারে যে পশ্চিমা বিশ্বের কাছে সম্মান অর্জন করতে হলে আরও বেশি সামরিক শক্তির প্রয়োজন। ট্রিপল ইন্টারভেনশনের অপমান এবং কোরিয়া ও মাঞ্চুরিয়াতে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব জাপানকে রাশিয়ার সাথে একটি অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেয়। রাশিয়া লিয়াওডং উপদ্বীপের পোর্ট আর্থারে একটি নৌঘাঁটি স্থাপন করেছিল এবং মাঞ্চুরিয়াতে রেলপথ নির্মাণ করে তার প্রভাব বিস্তার করছিল। 1904 সালের ফেব্রুয়ারিতে জাপান কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই পোর্ট আর্থারে রাশিয়ান নৌবহরের উপর এক অতর্কিত আক্রমণ চালায়। এরপর শুরু হয় রুশ জাপান যুদ্ধ। আবারও বিশ্ব ভেবেছিল যে বিশাল রাশিয়ান ভালুকের সামনে জাপান কিছুই করতে পারবে না, কিন্তু এবারও জাপান সবাইকে হতবাক করে দেয়। জাপানিরা পোর্ট আর্থার অবরোধ করে এবং ভয়াবহ ক্ষয়ক্ষতির পর তা দখল করে নেয়। মাঞ্চুরিয়ার মুগডেনের স্থলযুদ্ধে তারা রাশিয়ার সেনাবাহিনীকে পরাজিত করে। তবে এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনাটি ঘটে সমুদ্রে। রাশিয়ার বাল্টিক ফ্লিট প্রায় 7 মাস ধরে অর্ধেক পৃথিবী ঘুরে জাপানের দিকে অগ্রসর হয়েছিল। 1905 সালের মে মাসে সুশিমা প্রণালীতে অ্যাডমিরাল টোগো হেইহাচিরোর নেতৃত্বে জাপানি নৌবাহিনী 36 ঘণ্টার এক যুদ্ধে রাশিয়ার নৌবহরটিকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। সুশিমার এই বিজয় ছিল আধুনিক ইতিহাসে এক এশীয় শক্তির হাতে এক ইউরোপীয় শক্তির শোচনীয় পরাজয়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় পোর্টসমাউথ চুক্তি। এই চুক্তি অনুযায়ী রাশিয়া কোরিয়াতে জাপানের একচেটিয়া প্রভাবকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। লিয়াওডং উপদ্বীপ এবং দক্ষিণ মাঞ্চুরিয়ার রেলপথ জাপানের নিয়ন্ত্রণে আসে এবং শাখালিন দ্বীপের দক্ষিণের অর্ধেকও লাভ করে জাপান। এই বিজয় জাপানকে শুধুমাত্র এশিয়ার প্রধান শক্তি হিসেবেই নয়, বরং বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবেও প্রতিষ্ঠা করে। 1910 সালে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়। এরপর প্রথম বিশ্বযুদ্ধে বিজয় মিত্র শক্তির পক্ষে যোগ দিয়ে দেশটি প্রশান্ত মহাসাগরে জার্মানির উপনিবেশগুলো এবং চীনে জার্মানির সুযোগ সুবিধাগুলো নিজেদের করে নেয়। মেইজি পুনরুদ্ধারের মাত্র 50 বছরের মধ্যে জাপান তার লক্ষ্য ফুকুওকা কিউহেই সম্পূর্ণরূপে অর্জন করেছিল। তারা কেবল নিজেদেরকে পশ্চিমা উপনিবেশ হওয়া থেকে রক্ষাই করেনি, বরং নিজেরাই এক শক্তিশালী এবং আগ্রাসী সাম্রাজ্যে পরিণত হয়েছিল, যার ক্ষুধা তখন কেবল বাড়তেই শুরু করেছিল। জাপানি সাম্রাজ্যের উত্থানের কাহিনী মানব ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং দ্রুত রূপান্তরের একটি। এটি এমন এক দেশের গল্প যা মাত্র অর্ধ শতাব্দীর ব্যবধানে তলোয়ারের যুগ থেকে যুদ্ধজাহাজের যুগে প্রবেশ করেছিল। তবে এই অবিশ্বাস্য সাফল্যের একটি অন্ধকার দিকও ছিল। যে সাম্রাজ্যবাদকে তারা নিজেদের রক্ষার জন্য গ্রহণ করেছিল, সেই সাম্রাজ্যবাদী তাদের এক আগ্রাসী এবং নিষ্ঠুর শক্তিতে পরিণত করে। কোরিয়া, তাইওয়ান এবং চীনের লক্ষ লক্ষ মানুষ জাপানি সাম্রাজ্যবাদের ভয়াবহতার শিকার হয়েছিল। যে দেশটি একসময় পশ্চিমা অসম চুক্তির শিকার হয়েছিল, সেই দেশটি তার প্রতিবেশীদের উপর আরও কঠোর এবং শোষণমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত জাপান সাম্রাজ্যের উত্থান এই সত্যকেই প্রমাণ করেছে ইতিহাস প্রায়ই দুর্বলদের প্রতি সহানুভূতিশীল হয় না। টিকে থাকার জন্য এবং নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য জাপান যে পথ বেছে নিয়েছিল তা ছিল একই সাথে বিস্ময়কর এবং বেদনাদায়ক, যা বিংশ শতাব্দীর ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং যার রেশ আজও পূর্ব এশিয়ার রাজনীতিতে রয়ে গেছে।